রবিবার সকালে চুলে তেল দেওয়ার দিন। আমি বারান্দায় বসে আছি। ছেলে বলল, মা, আমি তেল লাগিয়ে দিই? আমি হ্যাঁ বলে দিলাম। সে আমার পেছনে বসে চুলে তেল লাগাতে শুরু করল। আস্তে আস্তে মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তোর চুলের গন্ধে আমি পাগলগু, আমার গা শিউরে উঠল। কি বলছিস? সে আরও নিচু হয়ে বলল, সত্যি মা। তোর চুলে যে শ্যাম্পুর গন্ধ, নারিকেল তেলের গন্ধ, এসব আমাকে দিবারাত্রি পাগল করে রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গন্ধের কথা ভাবি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমার কাঁধ চেপে ধরল। বসো মা। তেল শেষ করি কি তার হাত কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার চুল, তোমার গন্ধ, সব কিছু। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চুলে আমার অধিকার চাই। স্বামীর অধিকার কি তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। নারিকেল তেলের গন্ধ হঠাৎ ভারী লাগতে শুরু করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রফিক আহমেদ, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সাকিব। তানভীর ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। সাকিব ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই রোববারের সকালে। আজ থেকে ৩ মাস আগের কথা। তানভীর আমার বড় ছেলে। অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম সে আমার দিকে অন্যরকম ভাবে তাকায়। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার কল্পনা। কিন্তু সেদিন সকালে যা ঘটল তাতে আমার সব সন্দেহ দূর হয়ে গেল। তানভীর আমাকে বলল, মা, তোর চুলে আমার একটা বিশেষ অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমাকে অস্থির করে তোলে। আমি ভাবলাম ছেলে হয়তো কোনো সমস্যায় আছে, হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে। তাই আমার চুলের গন্ধে তার মনে সেই মেয়ের কথা মনে পড়ছে। আমি বললাম, তানভীর, তুই কি কোনো মেয়ের প্রেমে পড়েছিস? তোর মনে কি কোনো মেয়ের কথা আছে? তানভীর মাথা নাড়ল। না মা, আমার মনে যে মেয়ের কথা আছে সে তুই। কি আমার মাথা ঘুরতে লাগল। কি বলছিস তুই? তানভীর বলল, মা, আমি জানি এটা স্বাভাবিক না, কিন্তু আমি তোকে একজন নারী হিসেবে দেখি। তোর চুলের গন্ধ, তোর কথা বলার ভঙ্গি, তোর হাসি, এসব আমার মনে এমন অনুভূতির জন্ম দেয় যা আমি অন্য কোনো মেয়ের ক্ষেত্রে অনুভব করি না। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। তানভীর বলল, আমি জানি মা, কিন্তু এই অনুভূতিটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি ভেবেছিলাম হয়তো ছেলেটার মানসিক কোনো সমস্যা হয়েছে। আমি বললাম, তানভীর, তুই আজকে ডাক্তারের কাছে যাবি। তোর সাথে কোনো মানসিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। তানভীর বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোকে ভালোবাসি। সেদিন বিকেলে রফিক অফিস থেকে ফিরল। আমি ভাবলাম তানভীরের ব্যাপারে রফিককে বলব কিনা, কিন্তু শেষে সিদ্ধান্ত নিলাম বলব না। হয়তো এটা ছেলেটার একটা ফেজ, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ব্যাপার ঘটল। সকালে আমি রান্নাঘরে কাজ করছি। তানভীর এসে আমার পেছনে দাঁড়াল। আমি বুঝতে পারলাম সে আমার পেছনে আছে। আমি বললাম, তানভীর, তুই কেন পেছনে দাঁড়িয়ে আছিস? সামনে এসে দাঁড়া। তানভীর বলল, মা, আমি তোর চুলের গন্ধ নিচ্ছি। এই গন্ধ আমার খুব ভালো লাগে। আমি রাগ করে বললাম, তানভীর, তুই এসব কি করছিস? এসব ঠিক না। তানভীর বলল, মা, আমি শুধু তোর কাছে থাকতে চাই, তোর সাথে কথা বলতে চাই। তুই আমার কাছে একজন সাধারণ মেয়ের মতো। আমি বললাম, আমি তোর মা। তানভীর, এটা ভুলে যাস না। তানভীর বলল, মা, তুই যদি আমার মা না হতিস আমি তোকে বিয়ে করতাম। আমি তোকে আমার স্ত্রী বানাতে চাই। এই কথা শুনে আমার পা কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম ছেলেটার মনে সত্যিই কোনো সমস্যা হয়েছে। আমি সেদিন রাতে রফিকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতে রফিক যখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল আমি তার কাছে গিয়ে বসলাম। আমি বললাম, রফিক, তানভীরের ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। রফিক বলল, কি হয়েছে তানভীরের? আমি সব কিছু খুলে বললাম। রফিক শুনে অবাক হল। সে বলল, এটা কি ব্যাপার?
ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বললাম, আমিও তাই ভাবছি। হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে। রফিক বলল, আগামীকাল আমি তানভীরের সাথে কথা বলব। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে রফিক তানভীরকে ডেকে নিয়ে বসল। রফিক বলল, তানভীর, তোর মার সাথে তোর যে ব্যাপার সেটা আমি শুনেছি। এটা কি? তানভীর বলল, বাবা, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয় গে। রফিক রেগে গেল। স্বাভাবিক? তুই কি বলছিস? সে তোর মা, আমার স্ত্রী। তানভীর বলল, বাবা, আমি জানি, কিন্তু আমার এই অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারি না। রফিক বলল, তোকে আজই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গু। তানভীর বলল, বাবা, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি শুধু মাকে ভালোবাসি। এটাই রফিক আরও রেগে গেল। তুই কি ভাবছিস? তোর মাকে তুই কি করবি? বিয়ে করবি? তানভীর বলল, হ্যাঁ, যদি পারতাম গু। রফিক হাতে তানভীরকে একটা চড় মারল। পাগল হয়ে গেছিস? সম্বন্ধ বুঝিস না? তানভীর গাল চেপে ধরল। বাবা, তুমি আমাকে মারলেও আমার অনুভূতি বদলাবে না। রফিক বলল, তোর সাথে আর কথা নেই, আজই ডাক্তারের কাছে যাবি। দুপুরে রফিক তানভীরকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে গেল। ডাক্তার তানভীরের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর রফিককে বলল, এটা অডিপাস কমপ্লেক্স নামের একটা মানসিক অবস্থা। কিছু ছেলের মনে তাদের মায়ের প্রতি এ ধরনের আকর্ষণ জন্মায়। এটা চিকিৎসাযোগ্য। ডাক্তার বলল, তানভীরকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে। সাথে সাথে পারিবারিক পরিবেশও পরিবর্তন করতে হবে। রফিক বলল, কি ধরনের পরিবর্তন? ডাক্তার বলল, তানভীরকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে হবে। সম্ভব হলে অন্য কোথাও পাঠিয়ে দিন। আমরা ঠিক করলাম তানভীরকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেব। নানার বাড়ি সিলেটে। সেখানে গিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং আমার কাছ থেকে দূরেও থাকবে। তানভীর যেতে চাইল না। সে বলল, মা, আমি তোর কাছ থেকে দূরে যেতে চাই না, আমি তোর কাছেই থাকব। আমি বললাম, তানভীর, এটা তোর ভালোর জন্য। তুই সিলেটে গিয়ে সুস্থ হয়ে ফিরে আসবি। তানভীর কাঁদতে শুরু করল। মা, আমাকে যেতে বলো না গি। কিন্তু আমরা দুইট থাকলাম। সপ্তাহখানেক পরে রফিক তানভীরকে সিলেটের নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসল। তানভীর যাওয়ার সময় কাঁদছিল। মা, আমি তোকে ভুলতে পারব না, তুই আমার প্রথম এবং শেষ ভালোবাসা গু। তানভীর চলে যাওয়ার পরে আমাদের ঘরে একটা নীরবতা নেমে এল। সাকিব মাঝে মাঝে জিজ্ঞেস করত, মা, তানভীর ভাই কবে আসবে? আমি বলতাম, শীঘ্রই আসবে কিন্তু আমি নিজেও জানতাম না সে কবে আসবে। মাস দুয়েক পরে নানু ফোন করে জানাল তানভীরের অবস্থা ভালো হচ্ছে। সে নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, পড়াশোনাও ভালো করছে। তবে এখনও মাঝে মাঝে আমার কথা বলে, আমার ছবি দেখে কাঁদে। আমার মনও খারাপ হতো। যতই বলি তানভীরের মানসিক সমস্যা ছিল, সে আমার ছেলে, আমার সন্তান। তাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার মন খারাপ হতো। রফিকও মাঝে মাঝে বলত, রূপালী, তানভীরকে ফিরিয়ে আনি, হয়তো এতদিনে ভালো হয়ে গেছে গি। কিন্তু ডাক্তার বলেছিল অন্তত 6 মাস দূরে রাখতে। তাই আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। সাকিবের আচরণেও পরিবর্তন আসতে শুরু করল। সাকিব হঠাৎ হঠাৎ আমার কাছে এসে জড়িয়ে ধরতে শুরু করল। প্রথমে ভেবেছিলাম ভাইজের অনুপস্থিতিতে সে আমার কাছে বেশি আসছে, কিন্তু কিছুদিন পরে বুঝলাম এর পেছনে অন্য কারণ আছে। একদিন সকালে সাকিব আমার কাছে এসে বলল, মা, আমি তোর মতো একটা বউ চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস সাকিব? সে বলল, মা, তুই এত সুন্দর, তোর মতো একটা মেয়ে আমি বিয়ে করব। আমি ভাবলাম এটা স্বাভাবিক, ছোট ছেলেরা মাঝে মাঝে এরকম কথা বলে। কিন্তু কিছুদিন পরে সাকিবের কথাবার্তা আরও অদ্ভুত হতে শুরু করল। সে বলল, মা, আমি যখন বড় হব তখন তোকে বিয়ে করব। আমি চমকে গেলাম। সাকিব, তুই কি বলছিস? আমি তো তোর মা। সাকিব বলল, মা, তুই আমার প্রিয় মানুষ, আমি তোকে বিয়ে করতে চাই। আমার মনে হল আবার সেই একই সমস্যা। তানভীরের পরে এবার সাকিবের মধ্যেও একই রকম অনুভূতি জেগেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুই ছেলের মধ্যেই একই সমস্যা, এটা কিভাবে সম্ভব? আমি রফিককে বলতে গেলাম। কিন্তু রফিক বলল, রূপালী, সাকিব এখনো ছোট, ছোট বাচ্চারা এসব বলে, এটা স্বাভাবিক। আমি বললাম, কিন্তু তানভীরের কথা মনে কর, সেও তো ছোটবেলা থেকে এমন আচরণ করত। রফিক বলল, সাকিব আলাদা, সে ঠিক হয়ে যাবে।
কিন্তু দিন যত যেতে লাগল সাকিবের আচরণ আরও বিচিত্র হতে লাগল। সে আমার সাথে শুতে চাইত, আমার হাত ধরে রাখত, আমার চুলে হাত বুলাত। এসব দেখে আমার ভয় আরও বেড়ে গেল। একদিন সাকিব আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা কি তোকে ভালোবাসে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। সাকিব বলল, আমিও তোকে ভালোবাসি। আমার ভালোবাসা বাবার চেয়ে বেশি। আমি বললাম, সাকিব, তুই ছোট বাচ্চা, তুই এসব কি বুঝিস? সাকিব বলল, মা, আমি বুঝি। আমি তোকে বিয়ে করব। আমি আর পারছিলাম না। আমি রফিককে বললাম, রফিক, সাকিবকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা স্বাভাবিক না যে? রফিক এবার আমার কথায় রাজি হল। আমরা সাকিবকেও সেই মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাকিবের সাথে কথা বলল। তারপর আমাদের বলল, এটা অস্বাভাবিক। দুই ভাইদের মধ্যে একই সমস্যা। সাধারণত এরকম হয় না যে? ডাক্তার আরও বলল, হয়তো পারিবারিক পরিবেশে এমন কিছু আছে যা এই সমস্যার জন্ম দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের পারিবারিক পরিবেশ? ডাক্তার বলল, হয়তো মায়ের আচরণ, পোশাক আশাক বা কথাবার্তায় এমন কিছু আছে যা ছেলেদের মনে ভুল ধারণার জন্ম দিচ্ছে। আমি বললাম, আমি তো সাধারণ মায়ের মতোই আচরণ করি। ডাক্তার বলল, আপনি একটু লক্ষ্য করে দেখুন। আপনার পোশাক, আপনার কথাবার্তা, আপনার ছেলেদের সাথে মিশে যাওয়ার ধরন। হয়তো কোনো ব্যাপারে আপনি অতিরিক্ত উদার। আমি ভাবতে লাগলাম কি হতে পারে। বাড়িতে ফিরে রফিকের সাথে আলোচনা করলাম। রফিক বলল, রূপালি, তুই কি মনে করিস তোর আচরণে কোনো সমস্যা আছে? আমি বললাম, আমি জানি না। আমি তো সব মায়ের মতোই আচরণ করি। রফিক বলল, হয়তো আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে পরিবর্তন করব। আমি ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখব, তাদের সাথে বেশি মিশব না, পোশাক আশাকেও সতর্ক থাকব। হয়তো এতে কিছু উপকার হবে। সাকিব ও তানভীরের মতো কাউন্সেলিং শুরু করল এবং কিছু ওষুধও খেতে শুরু করল। ডাক্তার বলল, সাকিব এখনো ছোট, তাই তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। আমার ছোট বোন লতা আমাদের বাড়িতে বেড়াতে এল। লতার বয়স 25 বছর। সে অবিবাহিত। লতা আমাদের বাড়িতে এল সাকিবকে দেখতে, সাকিবের সাথে খেলাধুলা করতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, লতা আসার পরে সাকিবের আচরণে পরিবর্তন আসল। সে আমার চেয়ে লতার সাথে বেশি সময় কাটাতে শুরু করল, লতার সাথে খেলতে, গল্প করতে, এবং আমার প্রতি তার আগ্রহ কমে গেল। আমি প্রথমে খুশি হলাম। ভাবলাম সাকিবের সমস্যা হয়তো কমে যাচ্ছে। কিন্তু কিছুদিন পরে বুঝলাম আসল ব্যাপার কি। সাকিব লতার প্রতি আকৃষ্ট হয়েছে এবং লতাও সাকিবের সাথে অতিরিক্ত মিশছে। একদিন আমি দেখলাম লতা সাকিবকে কোলে নিয়ে বসে আছে, সাকিবের মাথায় হাত বুলাচ্ছে। সাকিব ও লতার গলা জড়িয়ে ধরে আছে। আমি বিরক্ত হলাম। লতা, সাকিবকে এভাবে কোলে নিস না, সে বড় হয়ে গেছে। লতা বলল, আপা, সাকিব তো এখনো ছোট, কোলে নিলে কি হয়? আমি বললাম, তুই বুঝবি না, সাকিবের কিছু সমস্যা আছে, তাকে দূরত্ব রেখে চলতে হয়। লতা অবাক হয়ে বলল, কি সমস্যা? আমি সব কিছু খুলে বললাম। লতা শুনে হেসে ফেল। আপা, তুই পাগল হয়ে গেছিস? 10 বছরের বাচ্চার আবার কি সমস্যা? এসব স্বাভাবিক। আমি বললাম, তুই বুঝবি না লতা। তানভীরের ক্ষেত্রে কি হয়েছিল দেখেছিস কি? লতা বলল, তানভীর আলাদা ব্যাপার ছিল, সাকিব ভালো। কিন্তু আমি লক্ষ্য করলাম লতার আচরণেও কিছু অস্বাভাবিকতা আছে। সে সাকিবের সাথে অতিরিক্ত আদর করে, তার সাথে একা একা কথা বলে, এমনকি রাতে সাকিবের ঘরে গিয়ে গল্প করে। এসব দেখে আমার সন্দেহ হতে লাগল। একদিন রাতে আমি লতার ঘরের দিকে যাচ্ছিলাম। দেখলাম সাকিব লতার ঘরে ঢুকছে। আমি চুপি চুপি কাছে গিয়ে দেখলাম সাকিব লতার বিছানায় শুয়ে আছে। লতাও তার পাশে শুয়ে তার মাথায় হাত বুলাচ্ছে। আমি রেগে গেলাম। আমি দরজায় টোকা দিলাম। লতা, দরজা খোল। লতা, দরজা খুল। আমি বললাম, সাকিব তোর ঘরে কি করছে? লতা বলল, আপা, সাকিব ঘুমাতে পারছিল না, তাই আমার ঘরে এসেছে। আমি সাকিবকে বললাম, সাকিব, তুই তোর ঘরে গিয়ে ঘুমা। সাকিব বলল, মা, লতা খালার সাথে আমার ভালো লাগে, আমি তার সাথে ঘুমাব। আমি রেগে বললাম, তুই তোর ঘরে যা এখনই। সাকিব কাঁদতে কাঁদতে তার ঘরে গেল। আমি লতাকে বললাম, লতা, তুই সাকিবের সাথে এভাবে মিশিস না। লতা বলল, আপা, তুই কি ভাবছিস? আমি সাকিবকে ভাই মনে করি। আমি বললাম, তুই যাই ভাবিস, সাকিবের মনে ভুল ধারণা হতে পারে।
সে এখনো ছোট। বুঝে না। লতা বলল, আপা তুই অতিরিক্ত চিন্তা করছিস। কিন্তু আমার সন্দেহ আরও বেড়ে গেল যখন দেখলাম সাকিব এখন আমার চেয়ে লতার কথাই বেশি বলে। লতা খালা এটা বলেছে, লতা খালা ওটা করেছে, এমনকি সে বলল, মা আমি লতা খালাকে বিয়ে করব। আমি বললাম, কি বলছিস তুই? সাকিব বলল, লতা খালা আমার খুব প্রিয়। আমি তাকে বিয়ে করব। এবার আমি নিশ্চিত হলাম সাকিবের সমস্যা কমেনি, বরং স্থানান্তরিত হয়েছে। সে এখন আমার পরিবর্তে লতার প্রতি আকৃষ্ট। আমি রফিককে বললাম। রফিকও চিন্তিত হল। সে বলল, লতাকে এখনই বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি লতাকে বললাম সে যেন তার বাড়ি চলে যায়। লতা বলল, কেন আপা? আমি কি ভুল করেছি? আমি বললাম, তুই কিছু ভুল করিসনি। কিন্তু সাকিবের জন্য এটা ভালো না। লতা বলল, আপা তুই সাকিবকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস। এসব স্বাভাবিক। কিন্তু আমি দৃঢ় থাকলাম। লতা কয়েকদিন পরে তার বাড়ি চলে গেল। লতা যাওয়ার পরে সাকিব খুব কান্নাকাটি করল। মা লতা খালা কেন চলে গেল? তাকে ফিরিয়ে আনো। আমি বললাম, সাকিব লতা খালার নিজের কাজ আছে। সে তার বাড়ি গেছে। সাকিব কয়েকদিন খুব মন খারাপ করে রইল। খাওয়া দাওয়া কমিয়ে দিল। পড়াশোনায় মন নেই। সারাদিন লতার কথা বলে। আমি ভাবলাম হয়তো কিছুদিন পরে সে ভুলে যাবে। এর মধ্যে তানবীরের খবর আসল। নানু জানাল তানবীরের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন স্বাভাবিক আচরণ করছে। আমার কথা খুব একটা বলে না। নতুন বন্ধুবান্ধব হয়েছে। পড়াশোনাও ভালো করছে। ডাক্তার বলেছে আর 2 মাস পরে তাকে বাড়ি পাঠানো যেতে পারে। আমি খুশি হলাম। অন্তত তানবীর সুস্থ হয়েছে। এখন সাকিবের ব্যাপারে ফোকাস করতে হবে। সাকিবের কাউন্সেলিং চলছে। ডাক্তার বলল সে আস্তে আস্তে ভালো হচ্ছে। তবে লতার চলে যাওয়ার পরে তার মধ্যে একটা বিষণ্ণতা এসেছে। ডাক্তার বলল সাকিব এখন কনফিউশনে আছে। সে বুঝতে পারছে না তার অনুভূতিগুলো কি। একদিকে মায়ের প্রতি আকর্ষণ, অন্যদিকে খালার প্রতি আকর্ষণ। এই দ্বন্দ্বে সে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে তাকে সাহায্য করা যায়? ডাক্তার বলল তাকে অন্য বিষয়ে ব্যস্ত রাখুন। খেলাধুলা, পড়াশোনা, বন্ধুবান্ধব। যত বেশি বাইরের জগতের সাথে মিশবে তত তারই সুস্থ হবে। আমি সিদ্ধান্ত নিলাম সাকিবকে স্পোর্টস ক্লাবে ভর্তি করে দেব। সেখানে সে অন্য ছেলেদের সাথে মিশতে পারবে। আমি সাকিবকে একটা ফুটবল ক্লাবে ভর্তি করে দিলাম। সাকিব প্রথমে যেতে চাইল না। মা আমি খেলতে চাই না। আমি বললাম, সাকিব খেলাধুলা করলে তোর শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। অনেক বোঝানোর পরে সাকিব রাজি হল। ক্লাবে যাওয়ার পরে সাকিবের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করল। সে নতুন বন্ধু বানাল। তাদের সাথে খেলাধুলা করে। বাড়িতে এসে বন্ধুদের কথা বলে। লতার কথা আগের চেয়ে কম বলে। আমার প্রতিও তার আচরণ স্বাভাবিক হতে শুরু করল। 2 মাস পরে তানভীর বাড়ি ফিরে এল। তাকে দেখে আমার খুব ভালো লাগল। সে অনেক পরিবর্তিত। আগের চেয়ে শান্ত, স্থির। আমার সাথে স্বাভাবিক আচরণ করে। সম্মান করে, কিন্তু সেই অস্বাভাবিক আকর্ষণ আর নেই। তানভীর বলল, মা আমি সিলেটে অনেক কিছু শিখেছি। বুঝেছি আমার আচরণ ভুল ছিল। এখন আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই সুস্থ হয়ে ফিরেছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তানভীর এবার কলেজে ভর্তি হল। নতুন করে পড়াশোনা শুরু করল। সে বলল, মা আমি এখন শুধু পড়াশোনা নিয়ে ভাবব, ক্যারিয়ার নিয়ে ভাবব, ভালো কিছু করতে চাই। আমি তাকে উৎসাহ দিলাম। সাকিবও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছিল। ক্লাবে খেলাধুলা করে, বন্ধুদের সাথে মিশে, পড়াশোনায় মন দেয়। আমার প্রতি তার আচরণ এখন সম্পূর্ণ স্বাভাবিক। মাকে মা হিসেবেই দেখে। এভাবে কয়েক মাস কেটে গেল। আমি ভাবলাম এবার আমাদের পরিবার স্বাভাবিক হয়েছে। 2 ছেলেই সুস্থ। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রফিকও খুশি। কিন্তু হঠাৎ করে আবার একটা ঘটনা ঘটল। আমার বড় বোন রেখার মেয়ে তৃপ্তি আমাদের বাড়িতে বেড়াতে এল। তৃপ্তির বয়স 15 বছর। সে আমাদের বাড়িতে এল গ্রীষ্মের ছুটিতে। তৃপ্তি খুব সুন্দর মেয়ে। লম্বা, ফর্সা, চুল কোমর পর্যন্ত। সে এসে তানভীর আর সাকিব দুজনের সাথেই ভালো মিশল। তারা একসাথে খেলাধুলা করে, গল্প করে, টিভি দেখে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল।
কিন্তু তৃপ্তি আসার সপ্তাহখানেক পরে আমি লক্ষ্য করলাম তানভীরের আচরণে আবার পরিবর্তন। সে তৃপ্তির সাথে বেশি সময় কাটায়, তার সাথে একা একা কথা বলে। তৃপ্তিও তানভীরের সাথে বেশি মিশে। একদিন আমি দেখলাম তানভীর আর তৃপ্তি ছাদে বসে কথা বলছে। তানভীর তৃপ্তির খুব কাছে বসে আছে। তৃপ্তিও তানভীরের কথায় হেসে গড়াগড়ি যাচ্ছে। আমার সন্দেহ হল। আমি ছাদে গিয়ে বললাম, তোরা কি করছিস? তানভীর বলল, মা, আমরা গল্প করছি। আমি বললাম, তৃপ্তি, তোর মায়ের কাছে ফোন করেছিস? তৃপ্তি বলল, খালা, পরে করব। আমি বললাম, এখনই কর। তোর মা চিন্তা করবে গু। আমি বুঝতে পারছিলাম তানভীর আর তৃপ্তির মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এটা একটা স্বাভাবিক আকর্ষণ। কিন্তু তৃপ্তি আমার ভাতিজি, তানভীরের চাচাতো বোন। তাদের মধ্যে সম্পর্ক হওয়াটা উচিত না। আমি রফিকের সাথে কথা বললাম। রফিক বলল, রূপালি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে, এটা ভালো লক্ষণ। এর মানে সে সুস্থ হয়েছে। আমি বললাম, কিন্তু তৃপ্তি তো তার চাচাতো বোন গো। রফিক বলল, তাই বলে কি? চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা না গিয়ে। আমি বললাম, কিন্তু তৃপ্তি এখনও ছোট, 15 বছর বয়স। কি? রফিক বলল, এখনই তো বিয়ে দিচ্ছি না, কয়েক বছর পরে দেখা যাবে। কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি ভাবলাম তৃপ্তিকে তাড়াতাড়ি তার বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তৃপ্তির মা রেখা বলেছিল তৃপ্তি পুরো ছুটি আমাদের এখানে কাটাবে। আমি লক্ষ্য করলাম সাকিবও তৃপ্তির প্রতি আকৃষ্ট হচ্ছে। সেও তৃপ্তির সাথে সময় কাটাতে চায়, তৃপ্তির সাথে কথা বলতে চায়। এমনকি একদিন সে বলল, মা, তৃপ্তি আপু কত সুন্দর। আমি চিন্তায় পড়ে গেলাম। তৃপ্তিকে নিয়ে দুই ছেলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তানভীর তৃপ্তির সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করে। সাকিবও তৃপ্তির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। একদিন তানভীর আর সাকিবের মধ্যে তৃপ্তিকে নিয়ে ঝগড়া হল। সাকিব বলল, তৃপ্তি আপু আমার সাথে খেলবে। তানভীর বলল, না, সে আমার সাথে পড়তে বসবে। তৃপ্তি বলল, আমি একা একা থাকতে চাই। আমি দুই ছেলেকে ডেকে বললাম, তোরা তৃপ্তিকে নিয়ে ঝগড়া করিস না, সে আমাদের মেহমান। তানভীর বলল, মা, সাকিব তৃপ্তিকে একা থাকতে দেয় না। সাকিব বলল, তানভীর ভাই তৃপ্তি আপুর সাথে সারাক্ষণ লেগে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আমি তৃপ্তিকে বললাম, তৃপ্তি, তুই কি তোর মায়ের কাছে যেতে চাস? তৃপ্তি বলল, না খালা, আমার এখানে ভালো লাগছে। আমি বললাম, কিন্তু তানভীর আর সাকিব তোকে নিয়ে ঝগড়া করছে। তৃপ্তি বলল, খালা, ওরা ছোট বাচ্চা, ওদের সাথে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানতাম তৃপ্তি হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারছে না। সে ভাবছে এগুলো সাধারণ ভাইবোনের মতো আচরণ। আমি রেখাকে ফোন করে বললাম, রেখা, তৃপ্তিকে নিয়ে যা। রেখা বলল, কেন? কি হয়েছে? আমি সব খুলে বললাম। রেখা বলল, রূপালি, তুই পাগল হয়ে গেছিস। ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হবেই, এটা স্বাভাবিক। আমি বললাম, রেখা, তুই বুঝছিস না, আমার ছেলেদের সমস্যা আছে, তারা মেয়েদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। কি? রেখা বলল, কি অস্বাভাবিক? তানভীর 19 বছর বয়সী ছেলে, সে মেয়েদের পছন্দ করবে না। আমি বললাম, কিন্তু তৃপ্তি তার চাচাতো বোন। রেখা বলল, রূপালি, তুই অতিরিক্ত চিন্তা করছিস। চাচাতো ভাইবোনের মধ্যে বিয়ে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমি বললাম, আমার মন সায় দিচ্ছে না রেখা, তৃপ্তিকে নিয়ে যা। রেখা রেগে বলল, তাহলে তৃপ্তিকে পাঠিয়ে দে। আমি নিয়ে যাচ্ছি। পরের দিন রেখা এসে তৃপ্তিকে নিয়ে গেল। তৃপ্তি যাওয়ার সময় কাঁদছিল। খালা, আমি যেতে চাই না, আমার এখানে ভালো লাগে। আমি বললাম, তৃপ্তি, তুই তোর মায়ের সাথে থাক, মাঝে মাঝে আসতে পারবি। তানভীর আর সাকিব দুজনেই মন খারাপ করল তৃপ্তি চলে যাওয়ায়। তৃপ্তি চলে যাওয়ার পরে আমি ভাবলাম এবার শান্তি হবে। কিন্তু দেখলাম তানভীর আর সাকিব দুজনেই বিষণ্ণ হয়ে গেছে। তারা সারাদিন তৃপ্তির কথা বলে, তৃপ্তির জন্য কান্নাকাটি করে। আমার মন খারাপ হলো তাদের অবস্থা দেখে। তানভীর বলল, মা, তুই কেন তৃপ্তিকে পাঠিয়ে দিলি? আমি তাকে ভালোবাসি। আমি বললাম, তানভীর, তৃপ্তি তোর চাচাতো বোন। তানভীর বলল, তাতে কি? আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম, সে এখনো ছোট, 15 বছর বয়স। তানভীর বলল, আমি অপেক্ষা করব, সে বড় হলে আমি তাকে বিয়ে করব। আমি বুঝতে পারলাম তানভীর সত্যিই তৃপ্তিকে ভালোবাসে, এবং এটা তার আগের সমস্যাগুলোর মতো নয়, এটা একটা স্বাভাবিক প্রেম। সাকিবও বলল, মা, আমিও তৃপ্তি আপুকে ভালোবাসি।
আমিও তাকে বিয়ে করব আমি বললাম, সাকিব তুই এখনো ছোট। এসব নিয়ে ভাবিস না সাকিব বলল, মা আমি বড় হলে তৃপ্তি আপুকে বিয়ে করব। আমি দেখলাম দুই ছেলের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার তৃপ্তিকে নিয়ে। তানভীর বলে সে আগে তৃপ্তিকে বিয়ে করবে কারণ সে বড়। সাকিব বলে তৃপ্তি তাকে বেশি পছন্দ করে। আমি রফিককে বললাম। রফিক বলল, এটা তো ভালো ব্যাপার। ছেলেরা একটা মেয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ অনুভব করছে। তৃপ্তিকে যে কোনো একজন বিয়ে করুক, আমার কোনো আপত্তি নেই আমি বললাম, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এই প্রতিযোগিতা ভালো না এভাবে আরও কয়েক মাস কেটে গেল। তানভীর আর সাকিব দুজনেই তৃপ্তির জন্য অপেক্ষা করতে থাকল। তারা বলল যখন তৃপ্তি 18 বছর হবে তখন তারা তাকে বিয়ের প্রস্তাব দেবে। আমি ভাবলাম এই প্রতিযোগিতার কোনো সমাধান করতে হবে। আমি রেখার সাথে কথা বললাম। রেখাকে বললাম আমার ছেলেদের তৃপ্তির প্রতি ভালোবাসার কথা। রেখা শুনে হেসে ফেল। রূপালী, এটা তো খুব ভালো ব্যাপার। তৃপ্তির জন্য দুইজন পাত্র পেয়ে গেলাম আমি বললাম, কিন্তু দুই ভাইদের মধ্যে সমস্যা হবে রেখা বলল, তৃপ্তিকে জিজ্ঞেস করি কাকে সে পছন্দ করে আমি বললাম, তৃপ্তি এখনো ছোট। সে কি বুঝবে? রেখা বলল, তাহলে কয়েক বছর পরে দেখা যাবে। তৃপ্তি বড় হলে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে দেব কিন্তু আমার মনে আরেকটা চিন্তা এল। তৃপ্তি যদি তানভীর আর সাকিব দুজনের কাউকেই পছন্দ না করে, যদি তার মন অন্য কোনো ছেলের প্রতি যায়, তাহলে আমার দুই ছেলেই দুঃখ পাবে। আমি এই চিন্তা রফিককে বললাম। রফিক বলল, রূপালী তুই অতিরিক্ত এগিয়ে চিন্তা করছিস। যা হওয়ার সময় হলে হবে। এখন এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমি বললাম, কিন্তু আমার দুই ছেলের মধ্যে প্রতিদিন এ নিয়ে তর্ক হয় সত্যি বলতে তানভীর আর সাকিব প্রতিদিন তৃপ্তিকে নিয়ে কথা বলে। তানভীর বলে, আমি তৃপ্তিকে আগে পছন্দ করেছি সাকিব বলে, কিন্তু তৃপ্তি আমাকে বেশি ভালোবাসে এই তর্ক প্রতিদিন চলে। একদিন আমি তানভীরকে বললাম, তানভীর তুই তৃপ্তি ছাড়া আর কোনো মেয়েকে পছন্দ করিস না? তানভীর বলল, না মা। আমার কাছে তৃপ্তিই সবচেয়ে সুন্দর। আমি শুধু তাকেই বিয়ে করব আমি বললাম, কিন্তু তৃপ্তি যদি তোকে পছন্দ না করে? তানভীর বলল, মা তৃপ্তি আমাকে পছন্দ করবে। আমি তাকে খুশি রাখব আমি সাকিবকেও একই প্রশ্ন করলাম। সাকিবও একই রকম জবাব দিল। মা আমি তৃপ্তি আপু ছাড়া কাউকে বিয়ে করব না আমি বুঝতে পারলাম দুই ছেলেই তৃপ্তির প্রেমে অন্ধ হয়ে গেছে। তারা তৃপ্তি ছাড়া কাউকে ভাবতেই পারে না। আমি ভাবলাম এটা ভবিষ্যতে সমস্যা হতে পারে। এর মধ্যে তৃপ্তির 17 বছর বয়স হল। রেখা জানাল তৃপ্তির বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করবে। আমি রেখাকে বললাম, রেখা আমার ছেলেদের কথা ভাবিস? রেখা বলল, আমি ভাবছি। কিন্তু তৃপ্তিকেও জিজ্ঞেস করতে হবে রেখা তৃপ্তিকে জিজ্ঞেস করল, তৃপ্তি তানভীর আর সাকিবের ব্যাপারে তোর কি মতামত? তৃপ্তি বলল, মা তারা আমার চাচাতো ভাই। আমি তাদের ভাই মনে করি রেখা বলল, কিন্তু তারা তোকে বিয়ে করতে চায় তৃপ্তি অবাক হয়ে বলল, সত্যি? আমি তো জানতাম না রেখা বলল, হ্যাঁ। তারা দুজনেই তোকে ভালোবাসে তৃপ্তি বলল, কিন্তু আমি তো তাদের ভাই মনে করি। রোমান্টিকভাবে তাদের দেখি না এই খবর শুনে আমার মন খারাপ হল। আমি জানতাম আমার দুই ছেলে খুব দুঃখ পাবে। আমি রেখাকে বললাম, রেখা তৃপ্তিকে একবার ভাবতে বল। হয়তো সময় পেলে তার মন পরিবর্তন হবে রেখা বলল, রূপালী মেয়েদের জোর করা যায় না। তৃপ্তি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে আমি বললাম, তাহলে তৃপ্তি কাকে পছন্দ করে? রেখা বলল, সে বলেছে এখনও কাউকে ভালো লাগে না। কলেজে পড়ছে। পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি ভাবলাম হয়তো এটাই ভালো। তৃপ্তি যদি আমার ছেলেদের কাউকে পছন্দ না করে তাহলে ভবিষ্যতের সমস্যা কম হবে। কিন্তু আমার ছেলেদের মানসিক অবস্থার কথা ভেবে চিন্তিত হলাম। আমি তানভীরকে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তানভীর, তৃপ্তি তোকে ভাই মনে করে। সে তোর সাথে বিয়ে করতে চায় না তানভীর শুনে কেঁদে ফেল। মা এটা হতে পারে না। আমি তৃপ্তি ছাড়া বাঁচতে পারব না আমি বললাম, তানভীর পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে। তুই অন্য কাউকে পছন্দ করতে পারবি তানভীর বলল, না মা। আমার কাছে তৃপ্তি একমাত্র। আমি তাকে বোঝানোর চেষ্টা করব আমি বললাম, তানভীর মেয়েদের জোর করা যায় না সাকিবের প্রতিক্রিয়াও একই রকম। সে বলল, মা তৃপ্তি আপু হয়তো এখনও বুঝতে পারছে না। আমি তাকে বোঝাব আমি বললাম, সাকিব তুই তৃপ্তিকে বিরক্ত করিস না সাকিব বলল, মা আমি তাকে বিরক্ত করব না। আমি শুধু আমার ভালোবাসা জানাব
দুই ছেলেই তৃপ্তিকে ফোন করা শুরু করল। প্রতিদিন তারা তৃপ্তিকে ফোন দেয়া, তার সাথে কথা বলে, তাকে বোঝানোর চেষ্টা করে। তৃপ্তি প্রথমে ভদ্রতার সাথে তাদের কথা শুনত, কিন্তু পরে বিরক্ত হয়ে গেল। একদিন তৃপ্তি রেখাকে বলল, মা, তানভীর আর সাকিব ভাই প্রতিদিন আমাকে ফোন করে। আমি বিরক্ত হয়ে গেছি। রেখা আমাকে ফোন করে বলল, রূপালি, তোর ছেলেদের বল তৃপ্তিকে যেন বিরক্ত না করে। আমি তানভীর আর সাকিবকে বললাম, তোরা তৃপ্তিকে এত ফোন করিস না, সে বিরক্ত হয়ে গেছে। তানভীর বলল, মা, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম, তানভীর, মেয়েদের পছন্দ করতে বাধ্য করা যায় না। কিন্তু দুই ছেলেই আমার কথা শুনল না। তারা আরও বেশি করে তৃপ্তিকে ফোন করা শুরু করল, এমনকি তৃপ্তির বাড়িতে যাওয়ার কথাও বলল। আমি তাদের বারণ করলাম, তোরা তৃপ্তির বাড়িতে যাবি না, তার পরিবার অস্বস্তিতে পড়বে। একদিন রেখা রাগ করে আমাকে ফোন করল, রূপালি, তোর ছেলেরা তৃপ্তিকে স্টক করছে, প্রতিদিন 10 বার করে ফোন দেয়। তৃপ্তি পড়াশোনা করতে পারছে না। আমি লজ্জা পেলাম। রেখা, আমি তাদের বলবো। আমি তানভীর আর সাকিবকে খুব রাগ করে বললাম, তোরা তৃপ্তিকে বিরক্ত করা বন্ধ কর, সে তোদের পছন্দ করে না, এটা মেনে নিয়ে এগিয়ে যা। তানভীর বলল, মা, আমি তাকে ছাড়তে পারব না। সাকিবও একই কথা বলল। আমি দেখলাম দুই ছেলেই তৃপ্তির প্রেমে অন্ধ হয়ে গেছে, তারা বাস্তবতা মানতে চায় না। আমি ভাবলাম, এভাবে চলতে থাকলে তৃপ্তির পরিবারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি আবার মানসিক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে সব খুলে বললাম। ডাক্তার বলল, এটা অবসেশন হয়ে গেছে। তানভীর আর সাকিব দুজনেই তৃপ্তির ব্যাপারে অবসেসড, এটা স্বাস্থ্যকর না। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা কি? ডাক্তার বলল, তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, নতুন কাজে ব্যস্ত রাখতে হবে এবং তৃপ্তির থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। আমি বললাম, কিন্তু তৃপ্তি আমাদের আত্মীয়, পুরোপুরি দূরে রাখা সম্ভব না। ডাক্তার বলল, তাহলে অন্তত কিছু সময়ের জন্য দূরে রাখুন, তাদের মন থেকে তৃপ্তির কথা ভুলিয়ে দিতে হবে। আমি ভাবলাম, কিভাবে সেটা করা যায়। আমি রফিকের সাথে পরামর্শ করলাম। রফিক বলল, তানভীরকে ঢাকায় পাঠিয়ে দিই, সেখানে একটা জব করুক, নতুন পরিবেশে গেলে তার মন পরিবর্তন হবে। আমি বললাম, সাকিবের কি হবে? রফিক বলল, সাকিবকেও বোর্ডিং স্কুলে দিয়ে দিই। আমি এই প্ল্যান ভালো মনে করলাম, কিন্তু দুই ছেলেই যেতে চাইল না। তানভীর বলল, মা, আমি ঢাকা যাব না, আমি তৃপ্তির কাছে থাকব। সাকিব বলল, মা, আমি বোর্ডিং স্কুলে যাব না। আমি বললাম, তোদের যেতে হবে, এটা তোদের ভালোর জন্য। কিন্তু তারা কোনোভাবেই রাজি হল না। তারা বলল, তৃপ্তি ছাড়া তারা কোথাও যাবে না। আমি বুঝতে পারলাম তাদের মানসিক অবস্থা খুবই খারাপ, তারা বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। এই অবস্থায় হঠাৎ একদিন একটা খবর পেলাম, রেখা জানাল তৃপ্তির একটা ছেলের সাথে প্রেম হয়েছে। সেই ছেলে তৃপ্তির কলেজের সিনিয়র, তার নাম আরিফ। তৃপ্তি আরিফকে বিয়ে করতে চায়। এই খবর শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি জানতাম আমার দুই ছেলে এই খবর শুনলে কি অবস্থা হবে। আমি রেখাকে বললাম, রেখা, এই খবর এখনই প্রকাশ করিস না, আমার ছেলেদের মানসিক অবস্থা ঠিক নেই। রেখা বলল, কিন্তু রূপালি, তৃপ্তির বিয়ে ঠিক করতে হবে, আরিফের পরিবার তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। আমি বললাম, একটু সময় দে, আমি আমার ছেলেদের প্রস্তুত করি। কিন্তু সেই রাতেই তানভীর কোনোভাবে এই খবর জেনে ফেল। সে তৃপ্তিকে ফোন করে জানতে পারল। তানভীর ঘরে এসে চিৎকার করে কাঁদতে শুরু করল, মা, তৃপ্তি আমাকে ধোঁকা দিয়েছে, সে আরেকজনকে ভালোবাসে। আমি তানভীরকে শান্ত করার চেষ্টা করলাম। তানভীর, তৃপ্তি তোকে ধোঁকা দেয়নি, সে তোকে বলেছিল তার অন্য কেউকে ভালো লাগে না, কিন্তু এখন তার ভালো লেগেছে। তানভীর বলল, না মা, তৃপ্তি আমার, আমি তাকে কাউকে বিয়ে করতে দেব না। সাকিবও খবর জানার পরে কাঁদতে শুরু করল। দুই ভাই একসাথে কাঁদছে, তাদের অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু আমি জানতাম এটা তাদের জন্য ভালো, তারা বাস্তবতার মুখোমুখি হয়েছে। তানভীর বলল, মা, আমি তৃপ্তির সাথে কথা বলবো, তাকে বোঝাব এই ছেলে তার জন্য ঠিক নয়। আমি বললাম, তানভীর, তুই এসব করবি না, তৃপ্তি যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে। তানভীর বলল, না মা, আমি এটা মানব না। পরের দিন তানভীর তৃপ্তির বাড়ি চলে গেল। আমি বারণ করেছিলাম, কিন্তু সে শুনল না। সে তৃপ্তির সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করল।
তৃপ্তি রেগে গিয়ে তানভীরকে বলল, তানভীর ভাই, আমি আরিফকে ভালোবাসি। আমি তাকেই বিয়ে করব। তানভীর বলল, তৃপ্তি, তুই আমাকে একবার সুযোগ দে। আমি তোকে অনেক ভালোবাসি। তৃপ্তি বলল, তানভীর ভাই, আমি তোমাকে ভাই মনে করি। এর বেশি কিছু না। তানভীর বলল, কিন্তু আমি তোকে একজন মেয়ে হিসেবে ভালোবাসি। তৃপ্তি অস্বস্তি বোধ করল। সে তানভীরকে বলল, তানভীর ভাই, তুমি এসব কথা বলো না। আমার খারাপ লাগে। তানভীর বলল, তৃপ্তি, আমি তোকে ছাড়া বাঁচতে পারব না। তুই আরিফকে ভুলে যা। আমাকে বিয়ে কর। তৃপ্তি রেগে গিয়ে বলল, তানভীর ভাই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার সাথে এ নিয়ে আর কথা বলতে চাই না। তানভীর কান্নায় ভেঙে পড়ল। তৃপ্তি, তুই আমাকে এভাবে ফেলে দিতে পারিস না। রেখা এসে তানভীরকে বলল, তানভীর, তুই বাড়ি চলে যা। তৃপ্তিকে বিরক্ত করিস না। তানভীর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এল। সে এসে আমাকে বলল, মা, তৃপ্তি আমার কথা শুনল না। সে আরিফকেই বিয়ে করবে। আমি তানভীরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তানভীর, এটাই জীবন। সবাই আমাদের কথা মতো চলে না। তৃপ্তির নিজের পছন্দ আছে। তানভীর বলল, মা, আমি মরে যাব। তৃপ্তি ছাড়া আমি বাঁচতে পারব না। সাকিবও তৃপ্তির বাড়ি যেতে চাইল, কিন্তু আমি তাকে যেতে দিলাম না। আমি বললাম, সাকিব, তুই তৃপ্তিকে বিরক্ত করবি না। সে তোর সাথে কথা বলতে চায় না। সাকিব কাঁদতে কাঁদতে বলল, মা, তৃপ্তি আপু আমাদের ভুলে গেছে। 2 সপ্তাহ পরে তৃপ্তির বিয়ে ঠিক হয়ে গেল। রেখা জানাল আগামী মাসেই বিয়ে হবে। আমার 2 ছেলেই এই খবরে ভেঙে পড়ল। তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। পড়াশোনায় মন নেই। সারাদিন ঘরে বসে কান্নাকাটি করে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, এরা ডিপ্রেশনে চলে গেছে। অ্যান্টিডিপ্রেসান্ট দিতে হবে। আমি চিন্তিত হয়ে গেলাম আমার ছেলেদের এমন অবস্থা দেখে। তৃপ্তির বিয়ের দিন আমার 2 ছেলেই বিয়েতে যেতে চাইল না। তারা বলল, মা, আমরা তৃপ্তির বিয়ে দেখতে পারব না। আমিও যাইনি। রফিক একাই গিয়েছিল। রফিক বিয়ে থেকে ফিরে বলল, তৃপ্তি খুব সুন্দর লাগছিল। আরিফও ভালো ছেলে মনে হলো। আমি বললাম, ছেলেদের কাছে এসব কথা বলিস না। রফিক বলল, তাদের এখন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু আমার ছেলেরা বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারল না। তারা আরও বেশি ডিপ্রেশনে চলে গেল। তানভীর একদিন বলল, মা, আমি আর বাঁচতে চাই না। আমি ভয় পেয়ে গেলাম। আমি তানভীরকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বলল, তানভীরের সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দিয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ছেলে আত্মহত্যার কথা ভাবছে। সাকিবেরও একই অবস্থা। সে বলল, মা, তৃপ্তি আপু ছাড়া জীবন অর্থহীন। আমি সাকিবকেও ডাক্তারের তত্ত্বাবধানে রাখলাম। আমি রাত দিন হাসপাতালে কাটাতে শুরু করলাম। রফিক বলল, রূপালী, এই অবস্থায় আমাদের কোথাও চলে যাওয়া উচিত। ছেলেরা একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা।
সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা।
কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না।
সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন।
সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়ানা, এসব। মাসে 5,000 টাকা।
রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু।
দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চাবিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে।
তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার।
তোমার বাবা সামলাবে গু। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে।
এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি।
জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত।
তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ১৩ অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। ১৪ অধ্যায় সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব